الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। আজকের ব্লগে দেখাবো কিভাবে অল্প সময়ে স্মার্ট প্ল্যানিংয়ের মাধ্যমে রান্নাঘরের অনেক কাজ সহজে গুছিয়ে নেওয়া যায়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগে থাকলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। গত কয়েকদিন এই ফ্রাই প্যানে অনেক কিছু রান্না হয়েছে, আর অতিরিক্ত রান্না করার কারণে এটার গায়ে এরকম ময়লা পড়ে গিয়েছে। এখন এটা কিভাবে আমি সঠিকভাবে পরিষ্কার করব সেটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন সকালবেলা নাস্তা বানাতে হবে, এটাতে আমি পরোটা ভাজবো। তো এখানে আমি বেকিং সোডা আর নিয়ে নিয়েছি ডিশ লিকুইড। আর দেখতেই পেলেন যে কড়াইয়ে আমি পানি গরম দিয়েছিলাম, গরম করে ওটাকে এখন ঘষে নিয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে কিন্তু খুব সহজে এরকম স্টিলের থালা বাসন অথবা কড়াই অথবা ফ্রাই প্যান যেটাই বলেন সেটা খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। তো এখন আমি এটাতে পরোটা ভেজে নিব। এইখানে আমি আমার আর রিসলিয়ার জন্য নাস্তা বানাচ্ছি। গতকাল রাতে গরুর মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা আছে। আর সাথে এই পরোটা আর ডিম ভাজি করে নিব। তো এগুলো দিয়ে আজকের নাস্তা কমপ্লিট করব। 2-3 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, এজন্য আবহাওয়া দেখা যায় যে অনেক সময় অন্ধকার থাকে। তো দিনের বেলাও দেখা যায় যে আলোর পরিমাণ অনেক কম থাকে। তাই আজকের ভ্লগে যদি আলো একটু কম বেশি দেখা যায় সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের নাস্তা করার পরেই আমাদের যে কাজের খালা উনি চলে এসেছিলেন। উনি ওনার কাজগুলো করেছেন। উনি মাঝে মাঝে আমার বিছানাটাও এভাবে গুছিয়ে দেন। তো উনি তো ওনার মতো গুছিয়ে দিয়েছিলেন, তো আমি আমার মতো আবার সেটাকে ঠিক করে নিয়েছি। তো আজকে সিঙ্ক এরিয়ার ডিপ ক্লিন করব, যেটা আমি প্রতি সপ্তাহে করে থাকি। তো আমি কিভাবে ডিপ ক্লিন করি সেটা আজকে শেয়ার করব। প্রথমে তো বেকিং সোডা আর ভিনেগার দিয়ে দিলাম। আর এই যে হারপিক গুঁড়া দেখতে পাচ্ছেন, এই হারপিক গুঁড়া অনেক কার্যকরী একটা জিনিস। এটা হালকা একটু ছিটিয়ে দিয়ে এখন পুরোটা আমি মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর যদি কারোর ড্রেইনে কোনো প্রবলেম থাকে, অর্থাৎ পানি যাতায়াতে প্রবলেম থাকে, এরকম হারপিকের ড্রেন ক্লিনার পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। তো অনেকক্ষণ রেখে দেওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এতে যেমন করে জীবাণুমুক্তও হবে, তেমনি সিঙ্কটা ঝকঝকেও থাকবে। তো আমরা যখন এই বাসায় এসেছি তার আগেই সিঙ্কে এরকম দাগ দাগ পড়া ছিল। তাই যতই ঘষা মাজা করা যাক না কেন ওই দাগটা আর যায় না। আর যদি আপনারা এরকম স্টিলের জায়গায় বেশি শাইনিং চান তাহলে পেস্ট দিয়ে সুন্দর করে ঘষে নেবেন, তাহলে কিন্তু আরও চকচকে হয়ে যাবে এরিয়াটা। তো আমার সিঙ্ক এরিয়াটা ক্লিন করার পরে এখন আমি এটাকে মুছে নিচ্ছি। আর এটাকে শুকনো করে মুছে নিলে তাহলে সিঙ্ক এরিয়ায় পানির দাগ আর থাকে না। তো অনেক বৃষ্টির কারণে সারাদিন আর ভিডিও ক্লিপ নেইনি। তো বিকালে তো নাস্তা বানাবো, সেজন্য আবার কিচেনে ঢুকলাম। তো নাস্তা বানাতে যেয়ে আরেকটা জিনিস আমার মনে পড়লো যে আমি কিভাবে আমার চপিং বোর্ড পরিষ্কার করে থাকি, ওটা একটু আপনাদের সাথে শেয়ার করি। চপিং বোর্ড আমার এটা বাঁশের তৈরি। তো এটার উপরে লবণ দিয়ে নিলাম, আর এখানে লেবু দিয়েছি। তো এক টুকরো লেবু দিয়ে এটাকে ভালোভাবে ঘষে নিব। এভাবে চপিং বোর্ড পরিষ্কার করতে কোনো ডিশ লিকুইড দেওয়া লাগে না, অর্থাৎ কোনো কেমিক্যাল ছাড়াই এটা খুব সুন্দরভাবে ন্যাচারালি পরিষ্কার হয়ে যাবে।
দুই পাশেই আমি ভালোভাবে ঘষে নিব, তারপরে হচ্ছে এটাকে ধুয়ে শুকিয়ে নিব। এই যে আমি এটাকে ধুয়েও নিয়েছি, এখন শুকাতে দিয়ে দিলাম। আজকে বিকালের নাস্তায় আমি ভেবেছি বিস্কিট বানাবো। আমি যেভাবে বিস্কিট বানাই ওভাবে যদি আপনারাও ট্রাই করেন তাহলে দেখবেন যে বিস্কিটটা অনেক বেশি মজার আর হচ্ছে মুচমুচে হবে। আমি আজকে যে বিস্কিটটা বানাবো সেটা হচ্ছে বাটারি বিস্কিট। ছোট বড় সবাই এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি বাটার। আমার ঘরে যতটুকু বাটার ছিল আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা যদি আপনারা পাউডার আকারে ব্যবহার করেন, পাউডার সুগার আর কি যেটা, তাহলে হচ্ছে খুব ভালো হয়, তাহলে মুখে আর দানা দানা বাঁধে না। রেগুলার যে চিনি পাওয়া যায় ওটা ব্লেন্ড করলেই পাউডার সুগার হয়ে যায় আর কি। তো আমি হচ্ছে আস্ত যে চিনিটা ওটাই দিয়েছি, ওর ভিতরে আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। তো বাটার হচ্ছে 100 গ্রাম পরিমাণ হলে ভালো হয়, তো আমার 100 গ্রাম পরিমাণ ছিল না, তাই আমি এর সাথে আবার পরে তেল অ্যাড করব। বাটার আর ঘি যেহেতু ফ্রিজে ছিল তাই মেল্ট হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি চিনির সাথে, যাতে একসাথে মিশে যায়। আর এদিকে আমার চপিং বোর্ডটা শুকিয়ে গিয়েছে, এটাতে আমি হচ্ছে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এখন আমি কিন্তু এই যে পারফেক্টভাবে আমার চপিং বোর্ডটাও পরিষ্কার করে নিলাম। আপনারা তো অনেকেই হয়তো জানেন যে আমি একজন আইনজীবী। তো এই সংক্রান্ত একটা ভিডিও আমি আপলোড করার পরে একজন আমাকে কমেন্ট করেছিল। সে জানতে চেয়েছিল যে যদি কোনো নারী তার স্বামীকে তালাক দেয় তাহলে দেনমোহরের টাকা পাবে কিনা। তো এটার উত্তর আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আবার ওই যে আমি কিচেনে চলে এসেছি। এখন বিস্কিট বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এই সব কিছুকে এখন সুন্দরভাবে আমি মিক্স করে নিব। 1 কাপের জন্য 100 গ্রাম বাটার লাগে, তা বললামই তো যে বাটারের পরিমাণ কম, সেজন্য এখানে আমি কিছু পরিমাণ তেল অ্যাড করে নিলাম। নিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে এটাকে বিস্কিটের শেপ বানিয়ে নিব। আমাদের দেশে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে স্বামী যদি তালাক দেয় তাহলে হয়তো দেনমোহরের টাকাটা পাওয়া যায়, আর যদি স্ত্রী নিজে নিজে তালাক দেয় তাহলে আর দেনমোহরের টাকাটা পাওয়া যায় না। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যেই তালাক দিক স্বামী অথবা স্ত্রী, এটা হচ্ছে স্ত্রীর প্রাপ্য অধিকার দেনমোহরের টাকাটা। যদি কোনো নারী ডিভোর্স দিতে চায় তার স্বামীকে যে কোনো কারণে আর কি, তো সেই কাবিননামায় যত পরিমাণ টাকা উল্লেখ থাকে দেনমোহরের, সব টাকাই হচ্ছে তিনি পেতে পারবেন। আর যদি কাবিননামায় উল্লেখ থাকে যে ধরেন 3 লাখ টাকা কাবিন আর 1 লাখ টাকা উসুল, তাহলে সেই 1 লাখ টাকা আর সে পাবে না, সেই 2 লাখ টাকা হচ্ছে তার হচ্ছে প্রাপ্য। অর্থাৎ সেই নারী বাংলাদেশের আইন অনুযায়ী এবং শরিয়া আইন অনুযায়ী, 2 আইন অনুযায়ী ওই 2 লাখ টাকার প্রাপ্য হকদার। তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন রকমের পরিস্থিতি থাকে। তো যাই হোক, সেসব কথা আর না বাড়াই, কারণ হচ্ছে আমি যদি সেসব কথা বিস্তারিত বলতে যাই তাহলে ব্লগটা সেসব নিয়েই হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে কমেন্ট করেছিল তাকে তো এই সব কথা এক কথায় আসলে উত্তর দেওয়া সম্ভব না কমেন্টের রিপ্লাইয়ে, তাই ভাবলাম যে ব্লগের ভিতরেই আমি জানিয়ে দিই। বিস্কিটকে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি হচ্ছে 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। আজকের ব্লগে আমি কিন্তু খুবই অল্প সময়ে সব কাজ করে দেখানোর চেষ্টা করেছি, আর কিভাবে সঠিকভাবে সব কাজ করা যায় সেটাও দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আর এখানে চিকেন পপকর্ন ভেজে নিচ্ছি। এদিক দিয়ে আমার বিস্কিটটাও হয়ে গিয়েছে। তো বিকালে কিন্তু মাত্র আধা ঘন্টা সময় হাতে নিয়ে আমি আমার সব কাজ গুছিয়ে করে নিলাম। একটা আইটেমও বানিয়ে ফেললাম, আবার আমার চপিং বোর্ডটাও পরিষ্কার করে নিলাম। বিকালের টাইমে আমি আর রিসলিয়া বাসায় আছি, তাই হচ্ছে দুজনে আমরা নাস্তা করে নিচ্ছি। আর আমার মেয়ের সাথে এই টাইমটা আমি খুব এনজয় করি। এদিকে আমার বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করলাম। তো জীবনের তো অনেক কিছুই শেয়ার করি, তবে একটা পার্ট আছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইবাদত।
আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেনই ইবাদত করার জন্য। তো আল্লাহর ইবাদত করলে আল্লাহকে যেমন খুশি করা যায়, তেমনি কিন্তু মনের ভিতরে একটা প্রশান্তি আসে। তাই সবসময় চেষ্টা করি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করার। আল্লাহ যা দিয়েছেন, যেভাবে দিয়েছেন, যতটুকু দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। আমার ভ্লগের প্রথমে যে একটা তেলাওয়াত দেওয়া হয় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর জিনিসটা কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগে। তো রাতের দিকে আমি, রিসলিয়ার পাপা আর রিসলিয়া তিনজনে এসেছিলাম একটা সুপার শপে। আমাদের ঘরের যত বাজার মোটামুটি সবই এরকম রাতের দিকে করা হয়। আর শুক্রবারের দিন রিসলিয়ার পাপা হচ্ছে দিনের বেলা বাজার করার সুযোগটা পায়। তো আমরা এসেছিলাম সবাই এখানে গ্রোসারি শপিং করতে। আর মোস্ট অফ দ্য টাইমে চিকেনগুলো এই সুপার শপগুলো থেকে নেওয়া হয়। আর এখানে যেগুলো দেশি বলে বিক্রি করে সেগুলো আসলেই দেশি, আর যেগুলো বলে চাষের সেগুলো আসলেই চাষের হয়। তো এখান থেকে মাছ, মাংস, শুকনা বাজার সব কিছুই করা হয়। আর যা যা লাগে এই রাতের বেলা কেনার কারণে আমার কিন্তু সুবিধাও হয়। দিনের বেলায় কিন্তু অতটা বেশি চিন্তায় থাকা লাগে না যে আমি হচ্ছে এটা নেই কি রান্না করব। তো রাতের দিকে বাজার করার এই একটা সুবিধা যে দিনের বেলা একটু চাপমুক্ত থাকা যায়। সব বাজার যে এখান থেকেই করা হয় বিষয়টা তেমনও না, বাইরে থেকেও অনেক বাজার করা হয়। যেখানে যে জিনিস ভালো আমরা হচ্ছে সেখান থেকেই সে জিনিস কেনাকাটা করি। তো যাই হোক, এইখানে হচ্ছে পানির বোতল, রিসলিয়া হচ্ছে এগুলো দেখছিল, ভেবেছে এগুলো জুসের বোতল। ওইখান থেকে গ্রোসারি শপিং করার পরে একটু মিষ্টির দোকানেও গেলাম মিষ্টি কেনার জন্য। তো মাঝে মাঝে এরকম মিষ্টি খাবার ক্রেভিং হয়। আমার আজকের ভিডিওতে যারা এই পর্যন্ত আছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তারা হচ্ছে পাশে থাকা বেল আইকনটি একটু অন করে রাখবেন, তাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা বুঝতে পারবেন যে আমি নতুন ভিডিও আপলোড করেছি। আমরা এখন যে দোকানটা থেকে মিষ্টি নিচ্ছি এটা হচ্ছে রয়্যাল ডেইরি ফার্ম। তো এই দোকানের মিষ্টিগুলো অনেক বেশি টেস্টি, আমার বাবার বাড়ির এলাকার মিষ্টির কথা মনে করিয়ে দেয় আমাকে। আপনারা যারা এই দোকানগুলোর মিষ্টি খেয়েছেন, আর যারা খাননি একবার ট্রাই করে বলতে পারেন যে কেমন লাগে। আসলেই অনেক টেস্টি দোকানের মিষ্টিগুলা। তো যেহেতু বিশ্বকাপ চলছে, তো বিশ্বকাপের কিছু ফুটেজ যদি না দেখায় তাহলে এই জিনিসটা কেমন হয়ে যায়। আর এইখানে হচ্ছে 2 প্রকারের মিষ্টি নিয়ে এসেছিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।